আমাদের মঞ্চে উপস্থিত আছে ব্লক সভাপতি সাইফুল ভাই, অঞ্চল সভাপতি আকাশ, যুব সভাপতি শফিকুল, আমাদের ভাইপো কাজল, সভার সঞ্চালক এবং অন্যান্য নেতৃবর্গ, এই এলাকার সমবেত সুধীবৃন্দু, সর্বস্তরের মানুষকে আমার পক্ষ থেকে আপনাদের সকলকেই সালাম জানাই, আদাব জানাই, নমস্কার জানাই। এখন ভোট হয়ে গেছে, সামনে আবার পঞ্চায়েত নির্বাচন আসবে, ডিউ টাইম আছে 2028-এ, কিন্তু আমরা যা জানতে পারছি বা যে ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে, শহরগুলো তো এমনি এমনি সব ছেড়ে পালাচ্ছে। যাদের এখনো 2027 সালের ফেব্রুয়ারি পর্যন্ত মেয়াদ আছে, সেই সমস্ত পৌরসভার কাউন্সিলর, বড় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, বিভিন্ন পদাধিকারীরা সেই বলে না যে তাড়া মারলে দৌড় শুরু করে, এদের তাড়াও মারতে হচ্ছে না। এরা এত অন্যায় করেছে, এত অবিচার করেছে, এত দুর্নীতি করেছে, এত তুলাবাজি করেছে যে রাজ্য সরকারটা পরিবর্তন হয়ে যাওয়ার পর তাদের আর নিজের দম নাই। আমাদের জেলার প্রাক্তন সাংসদ, 5 বারের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী বহরমপুর বিধানসভার ভোটে লড়ে, আমি এমনি তাকে সাপোর্ট করব বলেছিলাম জিতানোর জন্য, বিধানসভায় নিয়ে যাওয়ার জন্য। তো তিনি বললেন আমি কারো সাপোর্টের দরকার নাই, আমার নিজের দমে আমি জিতব। আমি বললাম ঠিক আছে ভাই, আপনি যদি নিজের দমে জিততে চান তা জিতুন, আপনার দম কত সেটা একটু দেখুক, পাবলিকও দেখুক, আমরাও দেখি, আপনিও লোককে দেখান। তা আপনারা সবাই জেনে গিয়েছেন যে এই জেলায় কাদের কত দম ছিল আর কাদের দম বেড়েছে, কাদের দম কমেছে, কার কোথায় অবস্থান, সেটা আজকে পরিষ্কার হয়ে গেছে 4 মে 2026। তো রাজনীতিতে হার জিত থাকবে, উত্থান পতন, ভালো মন্দ, মানুষের জীবনে যেমন এটা সর্বক্ষণের সাথী, তেমনি রাজনীতি যারাই আমরা করি, জিতাটা যেমন উপভোগ করতে হয়, হারাটাকেও মনে প্রাণে মেনে নিতে হয়। রাজনীতি করলাম, ভোটে লড়লাম, জিতলাম, আর হারলে পারেই তখন কাঁদতে শুরু করলাম, নালে কারোর উপরে দোষারোপ করলাম, এটার নাম রাজনীতি না। রাজনীতি করতে গেলে যেমন খেলায় অংশগ্রহণ করলে একটা টিম জিতবে, একটা হারবে, সে ক্রিকেট বলুন, ফুটবল বলুন, যে কোনো খেলা বলুন। একইভাবে রাজনীতিতে যারা ভোটের রাজনীতি করে, আমরা জানি এখনো বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, অনেক বয়স হয়েছে, 90-এর কাছাকাছি বয়স, তিনি এখনো বামফ্রন্টের চেয়ারম্যান পদে আছেন, জীবনে কোনোদিন ভোটে দাঁড়ান না। উনি যারা ভোটে দাঁড়ায় তাদের পিছন থেকে সাপোর্ট দেন, নেতৃত্ব দেন, দল পরিচালনা করেন। একইভাবে এদের রাজ্য সম্পাদক ছিল এই আমাদের জেলার পাশে নদিয়ার করিমপুরে বাড়ি অনিল বিশ্বাস, তিনিও একসময় তান্ত্রিক নেতা ছিল। তিনি অনেক ক্ষমতা ভোগ করতেন, অনেক অর্ডার সিটি করতেন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির কমরেডদের উপর, কিন্তু তিনি কোনো সময় ভোটে লড়েননি।
তো আমরা 1982 সাল থেকে কংগ্রেস করতাম। 1993 পঞ্চায়েত নির্বাচন থেকে আমরা শুরু করেছিলাম। 93 পঞ্চায়েত, 98 পঞ্চায়েত সমিতি, 2003 জেলা পরিষদ, 2008 জেলা পরিষদ, 2011 বিধানসভা, 2012 11 বিধানসভা জিতে 12 আবার বিধানসভা, 18 মাসের মাথায় কংগ্রেসের বিধায়ক পদ রিজাইন দিয়ে আবার টিএমসিতে ঢোকা, টিএমসি মন্ত্রী করলো। সেই সময় রেজিনগরের বাই ইলেকশন উপনির্বাচন মানুষ ভুল বুঝল, তারা অধীর চৌধুরীর পাল্লায় পড়ে, তিনি তখন রেলের রাষ্ট্রমন্ত্রী, আমি রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী। তো প্রত্যেকটা হিন্দু গ্রামে গিয়ে গিয়ে আমার অপরাধ, আমি মন্ত্রী হওয়ার পর দার্জিলিং একজন ছেত্রী, হরকা বাহাদুর ছেত্রী, তিনি ওদের দলের এমএলএ ছিলেন। সিপিএম এরও না, তৃণমূলেরও না, কংগ্রেসেরও না। ও দার্জিলিং এ এখনো 3 জন এমএলএ আছে, তারা কেউ বিজেপিরও না ডাইরেক্ট, বা তৃণমূলেরও না। ওদের দার্জিলিং এ আলাদা অনেক মোর্চা টোর্চা, অনেক দল আছে, সেই সব দল থেকে নির্বাচিত হয়। আমাদের লোকসভাটা আবার বিজেপি জিতে, রাজু বিদ্যা সে লোকসভার এমপি আছে, কিন্তু নিচের এমএলএ গুলা বিভিন্ন মোর্চার জেতে। তা আমরা দেখলাম 2011 সালের 12 সালের 21 নভেম্বর যখন আমি মন্ত্রী হলাম, 2012 সালের 21 নভেম্বর মন্ত্রী হয়ে 5ই ডিসেম্বর 2012 একটা ক্যাবিনেট মিটিং এ আমি কয়েকটি বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছিলাম। তার মধ্যে একটা ছিল রেজিনগর থানা ভেঙে শক্তিপুর থানা করা, বেলডাঙ্গা থেকে রেজিস্ট্রি অফিস থেকে শক্তিপুরে আর একটা সাব রেজিস্ট্রি অফিস করা, একসঙ্গে রেজিনগর বিধানসভার প্রায় 12 কোটি টাকার অ্যালটমেন্ট করিয়ে নিয়ে বিভিন্ন গ্রামের কংক্রিটের ঢালাই রাস্তা করে দেওয়া, 8 কোটি টাকা অ্যালটমেন্ট করে 1,62,000 টাকা করে গীতাঞ্জলি স্কিমের লোককে বাড়ি তৈরি করে দেওয়া। এসব কাজ আমি 2012 সালে 21 নভেম্বর থেকে 2013 সালের 23 ফেব্রুয়ারি আমার বাই ইলেকশন পর্যন্ত এতগুলা কাজ করলাম। মানুষ এতই বোকা যে যে কাজ করছে, যে রাস্তা করছে, যে বাড়ি করার টাকা এনে দিচ্ছে, তাকে ভোট না দিয়ে অধীর চৌধুরীর পাল্লায় পড়ে হিন্দু মুসলমানের সুড়সুড়িতে গুরুত্ব দিল। কিরকম? অধীর চৌধুরী দল থেকে আমি রিজাইন করে, সেই সময় কংগ্রেস আর তৃণমূলের জোট সরকার, জোট থেকে আমি যেদিন মন্ত্রী হলাম তার আগেই কংগ্রেসকে বের করে দিয়েছে টিএমসি। তারপরে তো আমি গেলাম, মন্ত্রী করে দিলাম, কিন্তু কি কারণে আমাকে হাঁটতে হলো? 2013 সালের 23 ফেব্রুয়ারি একজন মন্ত্রীকে রিনিউ করার সুযোগ না দিয়ে নর্মাল একজন বিধায়ককে ভোট দিল, আমাকে হারিয়ে দিল। আমার কোনো দুঃখ হয়নি, আমি কাঁদিও নি বা বলিও নি কেন আমার বিরুদ্ধে ভোট দেওয়া হলো। অধীর রঞ্জন চৌধুরী, আমরা ভোট প্রচার করতাম, সকাল 7টায় বেড়াতাম, রাত্রি 10টা পর্যন্ত। অধীর চৌধুরী মাঝে মাঝে বিকেলে বেড়াতো, রাত্রি 7টা-8টা পর্যন্ত করতো, দিয়ে বাড়ি চলে যেত পাহাড়। তারপরে ও আবার রাত্রি 11টায় বেড়াতো। তার অনেক সিকিউরিটি ছিল, সেন্ট্রাল ফোর্স ছিল, আরপিএফ এর জওয়ানরা ছিল, তাদেরকে না নিয়ে ও নিজের 2-3 জন ওর পার্সোনাল সিকিউরিটি, ওর নিজের রিভলভারের লাইসেন্স আছে, আজও আমারও আছে ডবল রিভলভারের লাইসেন্স। আমাকে এই সরকার দেয়নি, তৃণমূল সরকার দেয়নি, আমি নাগাল্যান্ডের সরকারের কাছ থেকে অল ইন্ডিয়া লাইসেন্স
দুটো মেশিন আমার নিজের নামে আছে, ছেলের নামেও দুটো করে দিয়েছি। সব নাগাল্যান্ড থেকে, দিমাপুর থেকে করে দিয়েছি, অল ইন্ডিয়া লাইসেন্স। 7mm আছে, 3006 303 গুলির বড় মেশিনও আছে। আমাদের নিজের সুরক্ষার জন্য আমরা করে রেখেছি, বৈধভাবে আমরা এই লাইসেন্সের অধিকারী। একইভাবে অধীর চৌধুরীর কাছেও আছে। ওরা রাজ্য সরকারের ও এমপি হয়েছিল, তারপরে ওর অনেক ক্রিমিনাল কেস থাকা, খুনের মামলার কেস থাকার সত্ত্বেও হিন্দু বলে কিন্তু তাকে দিয়েছিল। আমি যখন নিয়ম মেনে লাইসেন্স চাইতে গেলাম, আমাকে বলছে আপনাকে দেওয়া হবে না। কেন? যে আপনার নামে অনেক কেস আছে। আমার কেস তো অধীরের নামেও আছে, কেস তো শ্রমিক হোসেনের নামেও আছে, কেস তো মান্নান হোসেনের নামে ছিল। তো তাদের হলো, আমার হবে না কেন? তো বলছে না, আপনাকে লাইসেন্স দেওয়া যাবে না। আপনি যা রাজি লোক, আপনার কাছে মেশিন থাকলে আপনি লোককে মেরে দেবেন। তাহলে এটা কোনো কথা হলো? আমি আমার ব্যক্তিগত সুরক্ষার জন্য লাইসেন্স চাইছি, আমাকে লাইসেন্স দেওয়া হলো। তো যাই হোক, আমরা কিন্তু সবসময় নিজের জীবনটা লড়াই সংগ্রাম, অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠে প্রতিবাদ করে আমরা কিন্তু রাজনীতিটা সেই 1982 সাল থেকে 2012 সাল টানা 30 বছর শাসক দলের বিরুদ্ধে আমরা দল করেছি। শাসক দলের সঙ্গে অনেক লড়াই করে আমরা টিকে থেকেছি। আর ভোটের রাজনীতিটা শুরু করেছিলাম, আগেই বললাম, 1993 সালে গ্রাম পঞ্চায়েত, 1998 সালে পঞ্চায়েত সমিতি, 2003 সালে জেলা পরিষদ, 2008 সালে জেলা পরিষদ, 8 সালে আমার নিজের সিট মহিলা হয়ে গেল। আমি আবার সেই সিট থেকে আমার ভোট, নিজের ভোটও নিজের পক্ষে নিতে পারলাম না। এবারে যেমন 2026-এ রেজিনগরে আমি আমার নিজের ভোট নিজে নিয়েছি, কিন্তু নওদাতে তো আমার ভোটটা, এখানে ভোট নাই, আপনারা ভোট দিয়েছেন তাই আমি জিতেছি। তো আমি জেলা পরিষদে এইভাবে অন্য জায়গায় গিয়ে জিতেছিলাম। মানুষ এতটাই ভালোবাসে, আমার কাজের মূল্যায়ন করে আমার পাশে থাকে, আমাকে ভোট দেয়। প্রতিকূলতা বহু, বাধা বহু, প্রচুর সমালোচনা, প্রচুর মিথ্যাচার করা। এই অধীর চৌধুরী সেই সময় রেলের রাষ্ট্রমন্ত্রী, আমি রাজ্যের একজন রাষ্ট্রমন্ত্রী, পানি সম্পদ দপ্তরের আর রেল দপ্তরের। 23 মাসের রেলমন্ত্রী একটা কোন বহরমপুর লোকসভার কোন ব্লকে, কোন বিধানসভায়, তিনি যে 7টা বিধানসভা নিয়ে লোকসভা সাংসদ ছিলেন, এই নওদাল তার মধ্যে পড়ে, বেলডাঙ্গা তার মধ্যে পড়ে, বহরমপুর তার মধ্যে পড়ে, কাঁদি, বড়ুয়া, ভরতপুর, রেজিনগর, এই 7টা বিধানসভা নিয়ে আমি দেখেছি একটা কোনো চাকরি বা একটা কোনো সুবিধা বহরমপুর লোকসভার না কোনো মুসলিমদের না কোনো হিন্দুদের, লোকাল কাউকে কিন্তু কোনো সুবিধা পাই দেয়নি। তার বউয়ের হাতে ছিল উন্নয়নের চাবিকাঠি। তার বউ দিল্লির লোকের কাজ করে দিত, কলকাতার লোকের কাজ করে দিত, রানাঘাটের লোকের কাজ করে দিত। তার দ্বিতীয় বউয়ের বাবার বাড়ি রানাঘাট, তার প্রথম বউয়ের বাড়ি ছিল বহরমপুর, তার নাম ছিল অর্পিতা মজুমদার, থেকে অর্পিতা চৌধুরী হয়েছিল। আরে অতসী চ্যাটার্জি এখনো আছে, কাগজে কলমে অতসী চ্যাটার্জি আছে, আর অধীর চৌধুরীর বেড পার্টনার হয়ে আছে। কিন্তু আর একজনের সঙ্গেও তার কাগজে কলমে বিয়ে হয়ে আছে, তার একটা ছেলেও আছে, তার ওই মহিলার বাবাও আছে। আমি দিল্লিতে গিয়ে দেখেছি যে এই মহিলার বাবা, এই মহিলার স্বামী, আমরা এখানে দেখিনি। আমাদের মুসলিম হাদিস মোতাবেক একটা পুরুষ 2-3টে বিয়ে করতে পারে, বউ রেখেও করতে পারে, আবার যখন সে একের অধিক বিয়ে করে সেই বউ ডিভোর্স নিয়ে নেয়, ছাড়বাড় হয়ে যায়। কিন্তু হিন্দু মতে কোনো স্ত্রী থাকতে দ্বিতীয় কোনো স্ত্রীকে, কোনো মহিলাকে বিয়ে করা যায় না, সে নিয়মও মানেনি।
অধীর রঞ্জন চৌধুরী। অর্পিতা চৌধুরী থাকতে অতসী চ্যাটার্জিকে তিনি বিয়ে করেছিলেন। আজও সেই অতসী চ্যাটার্জি তার দ্বিতীয় বউ। তার রিমোট কন্ট্রোলের বাইরে এর চলার ক্ষমতা নেই। আর এই মহিলার সঙ্গে আমার বহু কিলোমিটার দূরত্ব আছে, হাজার হাজার কিলোমিটার। কারণ এই মহিলা আমাকে একদিন মুসলমান জাত তুলে গাল দিয়েছিল। আমি তার প্রতিবাদে কংগ্রেসের এমএলএ পদ, কংগ্রেসের প্রদেশের সভাপতির যে কমিটি ছিল সেই কমিটির সদস্য ছিলাম, আরো জেলার অনেক পদে ছিলাম। একসঙ্গে একদিনে আমি যখন রেগে যাই, আমি আমার বাপেরও না কারো না, আমি তখন আমার নিজের ভঙ্গিমায় চলি। তো আমি সেদিনকে কংগ্রেসের সমস্ত পদ ছেড়ে দিয়ে তৃণমূলের কাছে চলে গিয়েছিলাম, মমতা ব্যানার্জির কাছে চলে গিয়েছিলাম। দিনটা ছিল 16ই নভেম্বর 2012। 20 তারিখে জয়েন করেছি তৃণমূলে, 21 তারিখে মন্ত্রী করে দিয়েছিল। আমি মন্ত্রী চাইনি, কিন্তু করে দিয়েছিল। সেই সময় দার্জিলিং এর একজন এমএলএ হরকা বাহাদুর ছেত্রী, তিনি মমতা ব্যানার্জির কাছে এসে বলল একটা ডটার হাউস করে দিতে হবে, অর্থাৎ কসাইখানার লাইসেন্স করে দিতে হবে। কে বলছে? একটা ছেত্রী, সে তো অবাঙালি, অমুসলিম, সে হিন্দু। সে বলছে আমাকে গরু কাটার কসাইখানা খুলে দিতে হবে। তা আমি বললাম মুখ্যমন্ত্রীর কাছে যান, মুখ্যমন্ত্রী যদি অ্যালাউ করে তাহলে আমার কোনো আপত্তি নাই। মুখ্যমন্ত্রী আমাকে ডেকে বললো, হুমায়ুন এটা করে দিতে হবে। আমি বললাম আপনি ফাইলটা অ্যাপ্রুভ করে আমার কাছে পাঠিয়ে দিয়ে, আমি আমার যা করে দিয়েছিলাম। সেই সুযোগটা অধীর চৌধুরী এসে ইন্টার রেজিনগর বিধানসভার কামনগর তিলিপাড়া থেকে শুরু করে ওপারে রেজিনগর বিধানসভার এপারে 9টা অঞ্চল, বেলডাঙ্গা 1 এর 3টে, মির্জাপুর, বেগুনবাড়ি আর কাপাসডাঙ্গা, আর কাশীপুর, দাঁতপুর আর আন্দলবেড়ে 1, 2 আর রামপাড়া 1, 2, এপারে 9টা, ওপারে 5টা। এপারে 80% মুসলমান, ওপারে 50-50 হিন্দু মুসলমান। সেই সব হিন্দু গ্রামগুলায় গিয়ে বলল, তোমরা আর যা করো হুমায়ুন কবিরকে ভোট দিও না। হুমায়ুন কবির যদি আবার জিতে যায় তাহলে এই যে পানি সম্পদের রাষ্ট্রমন্ত্রী আছে ওটা পূর্ণ মন্ত্রী হয়ে যাবে, ওকে ক্যাবিনেটে উন্নতি করে দিবে মমতা ব্যানার্জি। আর তোমাদের বাড়ির মোড়ে মোড়ে কসাইখানা খুলে দিবে, গরু জবাই করার কসাইখানা হয়ে যাবে। ও দেখো দার্জিলিং এ হিন্দুদের নামে কসাইখানা খুলে দিয়েছে। পাপ না করেও আমাকে এই পাপের ভাগিদার হতে হবে। ওখানকার হিন্দুরা বললো, তাই তো, যদি দার্জিলিং এ গরু কাটার কসাইখানা খুলে দেয় তাহলে তো আমাদের এখানেও খুলে দেবে। তাহলে হুমায়ুন কবিরকে ভোট দিও না। ভোট কাকে দিতে হবে? যে এমএলএ হয়েছিল কংগ্রেসে সিপিএম কে সাথে নিয়ে, 23শে ফেব্রুয়ারি 2013 ভোট হয়েছিল। এই যে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তখন আমার ওই সিটে তৃণমূলের এমপি হিসাবে অবজারভার ছিল, আমাকে জিতানোর দায়িত্ব নিয়ে এসেছিল। প্রায়ত মুকুল রায় ছিল ইংলিশ বাজার মালদা কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরীর সিটে, কারণ 42টা এমএলএর মধ্যে কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী ওই সিটে